নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আজ গণেশ পূজা, গণেশ চতুর্থীর দিন, মানে আমাদের সকলের প্রিয় গণদাদার জন্মতিথি। গণেশের জন্মকাহিনী নিয়ে বিভিন্ন আখ্যান প্রচলিত আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্পটি সম্ভবত শিবপুরাণ থেকে গৃহীত করা হয়েছে। একদিন দেবী পার্বতী কৈলাসে স্নান করতে গিয়েছিলেন। স্নানাগারের বাইরে তিনি নন্দীকে দাঁড় করিয়ে রেখে গিয়েছিলেন, যাতে তার স্নানের সময় কেউ ভিতরে ঢুকতে না পারে। এই সময় শিব এসে ভিতরে প্রবেশ করতে চান। নন্দী শিবের বাহন, তাই প্রভুকে তিনি বাধা দিতে পারলেন না। পার্বতী রেগে গেলেন। তিনি ভাবলেন, নন্দী যেমন শিবের অনুগত, তেমনি তার অনুগত কোনো গণ নেই। তাই তিনি তার প্রসাধনের হলুদ মাখা দিয়ে কিছুটা নিয়ে গণেশকে সৃষ্টি করলেন এবং গণেশকে নিজের অনুগত পুত্ররূপে ঘোষণা করলেন। এরপর থেকে পার্বতী স্নানাগারের বাইরে গণেশকে দাঁড় করিয়ে রাখতেন। একবার শিব এলেন। তিনি ভিতরে প্রবেশ করতে চাইলেন, কিন্তু গণেশ তাকে বাধা দিলেন। শিব রেগে গিয়ে তার বাহিনীকে আদেশ দিলেন গণেশকে হত্যা করার, কিন্তু তারা গণেশের সামান্য ক্ষতি করতেও সক্ষম হলো না। এতে শিব অবাক হলেন। তিনি বুঝলেন গণেশ সামান্য ছেলে নয়, তাই তিনি গণেশের সঙ্গে যুদ্ধ করতে এলেন। শিব গণেশের মুণ্ডটি কেটে তাকে হত্যা করলেন। একথা জানতে পেরে পার্বতীও রেগে সমগ্র সৃষ্টি ধ্বংস করে ফেলতে উদ্যোগী হলেন। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কাছে ক্ষমা ভিক্ষা করলেন। পার্বতী দুটি শর্ত দিলেন। প্রথমত গণেশের প্রাণ ফিরিয়ে দিতে হবে এবং সকল দেবতার পূজার আগে তার পূজার বিধি প্রবর্তন করতে হবে। এই সময় শিবেরও রাগ পড়ে গিয়েছিল। তিনি পার্বতীর সব শর্ত মেনে নিলেন। তিনি ব্রহ্মাকে উত্তর দিকে পাঠিয়ে বললেন, যে প্রাণীটিকে প্রথমে দেখতে পাওয়া যাবে তারই মাথাটি কেটে আনবে। কিছুক্ষণ পরে ব্রহ্মা এক শক্তিশালী হাতির মাথা নিয়ে এলেন। শিব সেই মাথাটি গণেশের দেহে স্থাপন করলেন। তারপর তার মধ্যে প্রাণের পুনঃপ্রতিষ্ঠা করা হলো। শিব গণেশকে নিজ পুত্র রূপে ঘোষণা করলেন এবং সকল দেবতার পূজার আগে তার পূজার ব্যবস্থা করলেন। সেই সঙ্গে তাকে সকল গণের অধিপতি হিসাবে নিযুক্ত করা হলো। সবাই জানিও কেমন হয়েছে আমার কাজটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। টাটা।